হ্যালো এভরিবডি, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল সন্দীপ চন্দ্র SBHS। রাত পোড়ালেই আরও একটা মাধ্যমিক পরীক্ষার রেজাল্ট এসে উপস্থিত হবে। 2024 সালে যে সমস্ত ছাত্রছাত্রীরা মাধ্যমিক পরীক্ষা দিয়েছ, আগামী 2রা মে অর্থাৎ আগামীকাল এই মাধ্যমিক পরীক্ষার রেজাল্ট প্রকাশিত হবে। পর্ষদ তরফ থেকে জানানো হয়েছে মাত্র 80 দিনের মধ্যে এই রেজাল্ট কিন্তু প্রকাশিত হচ্ছে। এবং এই বছরের রেজাল্টের মধ্যে যেটা গুরুত্বপূর্ণ বিষয় সেটা হচ্ছে বেশিরভাগ রেজাল্টের কাজটা মানে যেগুলোর কি ডেটা এন্ট্রির কাজটা টোটালি কিন্তু অনলাইনে করা হয়েছে। এটা একটা নতুনত্ব জিনিস। আজকের দিনে দাঁড়িয়ে বেশিরভাগ ছাত্রছাত্রীর মধ্যে যে প্রশ্নটা ঘুরপাক খাচ্ছে সেটা হচ্ছে এই বছরের মাধ্যমিক পরীক্ষার রেজাল্ট কেমন হবে। অর্থাৎ পরীক্ষা তোমরা যেরকম দিয়েছো, বেশ কিছু পরীক্ষা খুব ভালো হয়েছে, কিছু পরীক্ষা যেরকম ইতিহাস, এই পরীক্ষাগুলো হয়তো অ্যাভারেজ হয়েছে, কিন্তু মার্কস কেমন আসবে কারণ এইটার উপর ডিপেন্ড করছে যে তুমি এর পরে যে পরীক্ষার জন্যে যে প্রস্তুতি নেবে, অর্থাৎ উচ্চ মাধ্যমিক পরীক্ষার জন্যে উচ্চ মাধ্যমিকের স্পোর্টসের মধ্যে তুমি ঢুকবে এবং যেহেতু নতুন সিলেবাসও শুরু হয়ে গেছে তাই উচ্চ মাধ্যমিকে ঢোকবার সময় তুমি কোন স্ট্রিমটাকে বেছে নেবে তা কিন্তু অনেকটাই নির্ভর করছে এই মাধ্যমিকের রেজাল্ট কীরকম হবে তার উপরে। সুতরাং মাধ্যমিকের রেজাল্টটা কিন্তু আজকের দিনে একটা ভাইটাল, এই কারণে যে তোমার স্ট্রিমটা ঠিক হয়ে যাবে এইখান থেকে। তুমি সায়েন্সে যাবে না তুমি কমার্সে যাবে না তুমি আর্টসে যাবে নাকি তুমি একটু চেঞ্জ করে পলিটেকনিকের দিকে যাবে নাকি তুমি ITI এর দিকে যাবে, কোন দিকটা তুমি নির্বাচন করবে অনেক কিছু তোমার সিদ্ধান্ত, যেটা ক্লাস 10-এ শুরু করেছিলে যখন পড়া তখন হয়তো এত কিছু ভাবোনি, কিন্তু আজকে রেজাল্ট বেরোনোর পরেই তোমাকে ভাবতে হবে যে এর পরের যে স্টেপটা আমি কী নেব। আমি এখানে দুটো ক্যাটাগরির তরফে বলবো। যারা খুব ভালো রেজাল্ট করবে তাদের জন্যে, যাদের রেজাল্ট অপেক্ষাকৃত ভালো হবে না বা যেটা তুমি ভেবেছিলে তার তুলনায় অনেকটাই যদি খারাপ হয়ে যায় তাহলে তারা কি করবে, দুটোর কথা আমি এখানে বলবো। যে সময় খাতা দেখার কাজকর্মগুলো চলছিল সেই সময় বিভিন্ন জায়গা থেকে যে খবরাখবরগুলো পাওয়া যাচ্ছিল সেটা হচ্ছে এই রেজাল্টের ক্ষেত্রে স্টুডেন্টদের যে খাতা টিচাররা দেখছেন সেই খাতা দেখতে গিয়ে শিক্ষক মহাশয়দের মধ্যে যে উপলব্ধিটা হচ্ছে সেইটা আমি তোমাদেরকে প্রথমে বলি। সেটা ছিল এরকম ধরনের যে খাতার মধ্যে একটা বড় বাইফার্কেশন, একটা বড় ডিভিশন দেখা যাচ্ছে। এক ধরনের খাতা যেগুলো যে স্টুডেন্টরা যথেষ্ট স্টাডি করেছে, যথেষ্ট মেরিট আছে, যথেষ্ট স্টুডিয়াস এবং তারই রিফ্লেকশান সেই খাতাগুলোর মধ্যে দেখা যাচ্ছে। সেটা ইংরাজি হোক, বাংলা হোক, অঙ্ক হোক, মানে দুর্দান্ত খাতা রয়েছে যেখানে শিক্ষক মহাশয়রা বলছেন যে খাতাতে লাল কালির দাগ দেওয়ার জায়গা পাওয়া যাচ্ছে না, এত সুন্দর খাতা, যেরকম উত্তর সেরকম হ্যান্ডরাইটিং। অপরদিকে বেশ কিছু খাতা রয়েছে যে খাতাগুলো বোঝা যাচ্ছে তাদের কিন্তু বেসিক কনসেপ্টগুলো ক্লিয়ার নেই, বা অনেক ক্ষেত্রে দেখা গেছে এরকম খুব ফেভারেবল হয়তো কোনো এক্সাম সেন্টার ছিল যেখানে স্টুডেন্টরা কিন্তু নিজেদের মতো করে পরীক্ষা দিয়েছে। অর্থাৎ একটা খাতা দেখলেই মোটামুটি পরের 5-7টা খাতা একই ধরনের এসেছে বলে শোনা গেছে শিক্ষক মহাশয়দের কাছ থেকে যারা পরীক্ষক ছিলেন। তাহলে এইখানে যেটা দেখা যাচ্ছে যে এক ধরনের স্টুডেন্টদের মধ্যে একটা তুমুল কম্পিটিশান রয়েছে যে কে সবথেকে বেশি নাম্বার পাবে এবং কে টপ র্যাঙ্ক করবে, এবং আরেক ধরনের স্টুডেন্টদের মধ্যে রয়েছে কোনো রকমে যদি পাস করা যায়, এবং সঙ্গে আরও এক ধরনের স্টুডেন্ট রয়েছে যেখানে মানে এটা খুব দুর্ভাগ্য আমাদের শিক্ষা ব্যবস্থার যে তারা হয়তো নিজেদের নামটুকু পর্যন্ত ঠিক করে লিখতে পারছে না বা তাদের সিলেবাস সম্পর্কে বিন্দুমাত্র ধারণা নেই। তারা এখনও পর্যন্ত ট্রু ফলস, ইংরাজির ক্ষেত্রে বলছি, ট্রু ফলসের জায়গায় সেই টিক চিহ্ন এবং কাটা চিহ্ন দিয়ে দিচ্ছে। তারা MCQ কোয়েশ্চেনের যে টিক মার্ক একটা বক্সে দিতে হয় সেটা জানে না, তারা সবকটা বক্সেই টিক মার্ক দিয়ে দিচ্ছে, নাহলে দুটো বক্সে টিক মার্ক দিচ্ছে, দুটো বক্সে কাটা দিয়ে দিচ্ছে। সেন্টেন্স কমপ্লিটে কী লিখতে হয় সেই সম্পর্কে বিন্দুমাত্র আইডিয়া নেই। রাইটিং সেকশানে কেউ হয়তো তাদেরকে শিখিয়েছে যে কিছু যদি না পারিস তাহলে অ্যাডমিটের পেছনে যা লেখা আছে সেগুলোকে লিখে দিবি। এইগুলো কিন্তু সব অনেক ওল্ড টাইপের ধারণা। যে সমস্ত শিক্ষকরা যদি কেউ এরকম শিখিয়ে থাকেন বা যদি কেউ বাড়ির গার্জেন এরকম শিখিয়ে থাকেন স্টুডেন্টদেরকে, তারা জানবেন যে এই ধরনের জিনিসগুলো অনেক অবসলেট হয়ে গেছে। এখন প্রত্যেকটা খাতা অত্যন্ত খুঁটিয়ে দেখা হয়। সুতরাং এই ধরনের যে কোনো রকমে গোজামিল দিয়ে পাস করে যাব বা নাম্বার পেয়ে যাব এরকম জায়গা তৈরি হবে না। সুতরাং স্টাডি করতে হবে
এবং যারা স্টাডি করেছে তারা কিন্তু অভাবনীয় নাম্বার পেতে চলেছে, মানে যে নাম্বার তারা ভাবতেও পারছে না। আমরা প্রায় শুনি না যে যখন কোনো স্টুডেন্ট র্যাঙ্ক করে তারা ভাবে যে ভেবেছিলাম যে প্রথম 20-র মধ্যে থাকবো, আমি যে সেকেন্ড থার্ড হয়ে যাব ভাবতে পারিনি। সত্যিই তাই, যে এটা ভাবা যায় না যে কিছু কিছু ক্ষেত্রে স্টুডেন্টরা এত ভালো নাম্বার পাওয়ার জায়গায় চলে যাচ্ছে। তাই বেশিরভাগ ক্ষেত্রে আমি এটা বলবো, যেহেতু বোর্ডের একটা ইনস্ট্রাকশন ছিল যে কোনো যে পরীক্ষার্থী যে উত্তরটা মোটামুটি লিখেছে তাকে যেন কোনোভাবে নম্বর থেকে বঞ্চিত না করা যায়। পয়েন্ট ধরতে পারলে, জায়গায় পৌঁছাতে পারলেই কিন্তু তার জন্য ভালো ভালো নাম্বার দেওয়া হয়েছে, যার ফলে কোনোভাবে তোমার নাম্বার কমার চান্স নেই। 0, 1, 2 এই পদ্ধতিতে নাম্বার দেওয়া হয়েছে, কোনো হাফ মার্কিংয়ের ব্যাপার নেই। অর্থাৎ তুমি কিন্তু এইটুকু জানবে, তুমি যদি পরীক্ষা কনসেপচুয়াল অন্তত ঠিকঠাক মতো করে দিয়ে আসতে পারো, তুমি ঘুরে এসে পরীক্ষা থেকে ঘুরে এসে যে নাম্বার পাবো ভেবেছো তার থেকে কিন্তু অনেক বেশি পরিমাণ নাম্বার তুমি পাবে। তুমি কালকের রেজাল্ট যখন দেখবে তখন তুমি আমার এই কথাটা মিলিয়ে নেবে। কিন্তু যারা পরীক্ষা দিয়েছো কিন্তু তারা জানো না পরীক্ষায় যা লিখেছো সেগুলো ঠিক না ভুল, তাদের ক্ষেত্রে কিন্তু কিছু অসুবিধা থাকবে। তোমার রেজাল্টের ক্ষেত্রে সেই রিফ্লেকশন কিন্তু তুমি পাবে। এইবার আমি বলি, যারা ভালো রেজাল্ট করবে, যারা সায়েন্সের দিকে যাবে, তারা জানবে যে ক্লাস 11-12-এর যে নতুন সিলেবাস তৈরি হয়েছে তাতে কিন্তু সায়েন্সের সিলেবাসে খুব একটা মডিফিকেশান কিছু হয়নি। সুতরাং যারা সেই দিকে মাইন্ডসেট করেছো তারা অবশ্যই যেতে পারো। যারা সায়েন্সের দিকে যাচ্ছ তাদের উদ্দেশ্যে একটা কথা বললো, বেশ কিছু নতুন সাবজেক্ট এসছে, এআই টাইপের যে সাবজেক্টগুলো, কম্পিউটার অ্যাপ্লিকেশন বা কম্পিউটার সায়েন্স, এই ধরনের যে সাবজেক্টগুলো ইন্ট্রোডিউস হয়েছে, তোমরা অবশ্যই চেষ্টা করবে তোমাদের কাছাকাছি স্কুলের মধ্যে বা যদি একটু দূরবর্তী স্কুলেও এই ধরনের সাবজেক্টগুলো থাকে তাহলে সেই সাবজেক্টগুলো যেখানে আছে সেইখানে ভর্তি হওয়ার, যাতে করে এই নতুন সাবজেক্টের যে বেনিফিটটা সেগুলো তোমরা নিতে পারো। ইভেন আর্টসের ক্ষেত্রেও ওই এআই যে বা কম্পিউটার অ্যাপ্লিকেশন এইগুলোর যে আর্টসের ক্ষেত্রেও কিছু কিছু সাবজেক্টকে ইন্ট্রোডিউস করা হয়েছে। যারা আর্টস নেবে মনে করছো, যাদের রেজাল্ট অপেক্ষাকৃত ভালো হয়নি, যারা স্ট্রিমটাকে আর্টসেই রাখবে ঠিক করেছো, তারা কিন্তু এই ধরনের একটুখানি অফ দ্য ট্র্যাক সাবজেক্টকে নিতে পারো যেগুলো নিউ ইন্ট্রোডিউস হয়েছে। আর একটা জিনিস যেটা হচ্ছে ইংরাজি, এইবার কিন্তু 11-12-এ যথেষ্ট সিলেবাসের মডিফিকেশান হয়েছে এবং তোমরা পাস করার সঙ্গে সঙ্গে যেই ভর্তি হওয়ার পর থেকেই তোমাদের কিন্তু ছুটতে শুরু করতে হবে, কারণ সেপ্টেম্বর মাসেই তোমাদের পরীক্ষা হবে আর তারপরেই কিন্তু আমার মার্চে পরীক্ষা হবে। মানে আগে যে 11টা রিল্যাক্সেশনের সময় ছিল, এখন কিন্তু সেই জায়গাটা থাকবে না। এরপরে আমি বলবো তাদের কথা যারা কিন্তু খুব মানে কোনো রকমে পাস করেছো, কোনো রকমে, তাদের জন্য আমি বলবো তোমরা একটুখানি যদি এই প্রথাগত শিক্ষার দিক থেকে সরে এসে, যদি মনে হয় যে উচ্চ মাধ্যমিকটা খুবই টাফ হয়ে যাবে, তাহলে তোমরা এইখান থেকে সরে এসে তোমরা ভোকেশনাল যে এডুকেশন রয়েছে সেই স্ট্রিমের ভেতরে জয়েন করতে পারো। এই স্ট্রিমে কিন্তু একটা সহজ পদ্ধতি হচ্ছে, তোমাকে খুব বেশি ক্লাস করবার দরকার নেই। কারণ অনেকেই দেখা যায় যে যাদের রেজাল্ট খুব পুয়ার হয়েছে তারা হয়তো কোনো পারিবারিক কারণে কোনো কাজের সঙ্গে যুক্ত, কেউ কোনো কাজের সঙ্গে, ছেলেরা বা মেয়েরা কোনো না কোনো কাজের সঙ্গে যুক্ত হয়ে থাকার জন্যে হয়তো পড়াশোনাটা সেইভাবে করতে পারছো না। তোমাদের জন্য বেস্ট অপশান হচ্ছে ভোকেশনাল কোর্সেস। এখানে তুমি মাসের মধ্যে অল্প কয়েকদিন ক্লাস করেও তুমি এখান থেকে সরকারি যা যা সুবিধা আছে যেগুলো ট্র্যাডিশনাল ক্ষেত্রে ছেলেমেয়েরা পাবে, তুমি যদি সেই ক্যাটাগরির মধ্যে পড়ো, মাইনরিটিস হোক, ঐক্যশ্রী হোক, কন্যাশ্রী হোক, যা যা এই ধরনের স্কলারশিপ আছে যেগুলো তুমি যোগ্য সেগুলো তুমি অবশ্যই পাবে, ট্যাবের টাকা সমস্ত কিছু পাবে। এবং ভোকেশনাল থেকে পাস করলে খুব সহজে তুমি উচ্চ মাধ্যমিক পাস করতে পারবে এবং পরবর্তীকালে যদি দেখা যায় তোমার পড়াশোনায় একটু মাইন্ড বসছে, তাহলে তুমি চাইলে এই ভোকেশনাল রেজাল্টের বেসিসে তুমি কিন্তু কলেজে বা ইউনিভার্সিটিতেও পড়াশোনা করতে পারবে। সুতরাং অপশান তোমাদের সামনে আছে। আমার কাজ তোমাদের কাছে সেই তথ্যটাকে তুলে ধরা, যে তথ্যর মারফতে তোমরা কিন্তু ভবিষ্যতে নিজেদের ভবিষ্যৎটাকে কোন দিকে নিয়ে যাবে সেই বিষয়ে তোমরা একটা দিক স্থির করতে পারবে। যারা চাও এখন থেকেই আমরা টেকনোলজি নির্ভর পড়াশুনো করব, তাদের জন্য কিন্তু রয়েছে পলিটেকনিক, এবং তোমরা এটার জন্য এই বছর থেকে পলিটেকনিকের আর কোনো পরীক্ষা দিতে হবে না। আগে জেক্সপো পরীক্ষা দিতে হতো, এখন কিন্তু সরাসরি তোমার মার্কসের ভিত্তিতে অ্যাডমিশন হবে। তাই যারা প্রথম থেকেই চাইছো যে আমি পেশাভিত্তিক পড়াশোনা করব, তারা কিন্তু পলিটেকনিকটাকেও ট্রাই করতে পারো। কারণ এখান থেকে তুমি 4 বছরের কোর্স যদি কমপ্লিট করে ফেলো, তাহলে বিভিন্ন কোম্পানিতে ক্যাম্পাস ইন্টারভিউর মাধ্যমে বা জাস্ট লাইক ইঞ্জিনিয়ারিং ডিগ্রি পেলে যেরকমভাবে ক্যাম্পাস ইন্টারভিউ দেওয়া হয়, সেরকম ইন্টারভিউর মাধ্যমে কিন্তু তুমি বড় সংস্থায় কাজ পেতে পারো। আমার দেখা এরকম বেশ কিছু মানুষ আছে যারা কিন্তু আজকে ব্যাঙ্গালোর বলো, দিল্লি বলো, এমনকি দেশের বাইরেও বিভিন্ন জায়গায়
কর্মসূত্রে রয়েছে, বড় কোম্পানিতে চাকরি করছে, ভালো ইনকাম তাদের, তারাও কিন্তু এরকম পলিটেকনিকের মাধ্যমে আজকে নিজেদেরকে প্রতিষ্ঠিত করেছে। তো আরও একবার যারা আগামীকাল পরীক্ষার রেজাল্ট পেতে চলেছ তাদেরকে শুভেচ্ছা জানাই। তোমাদের রেজাল্ট অবশ্যই ভালো হবে এবং তোমাদের রেজাল্ট নেওয়ার পরে তোমাদের অনুভূতি যদি কিছু থাকে তোমরা চাইলে আমাদের এই ভিডিওর কমেন্টে শেয়ার করতে পারো। তোমাদের ভালো হোক, তোমাদের ভবিষ্যৎ জীবন উজ্জ্বল হোক, এই শুভ কামনার সাথে ভিডিও শেষ করছি। দেখা হবে নেক্সট ভিডিওতে। টিল দেন গুড বাই অ্যান্ড থ্যাংক ইউ।